বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের অনিন্দিতা। আজ বই থেকে পড়ে শোনাবো পঙ্কজ দাসের লেখা গল্প রহস্যময় হত্যাকাণ্ড। তো চলো, আর দেরি কিসের, গল্পটা শুরু করা যাক। কিন্তু তার আগে মনে আছে তো, যদি তুমি প্রথমবার আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে একবার ক্লিক করে দিও। এটা আমার জন্য খুবই হেল্পফুল, আর এরকম নতুন নতুন গল্প তোমাদের পড়ে শোনাতে আমাকে খুবই উৎসাহিত বোধ করাবে। পাশে বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাহলে আমি আবার যখন একটা এরকম নতুন গল্প পোস্ট করব তার নোটিফিকেশান সবার এবং সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। যাই হোক, চলো তাহলে পরে আর একদম দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। পঙ্কজ দাসের লেখা রহস্যময় হত্যাকাণ্ড। পৃথিবীর অপরাধ ইতিহাসে অজস্র চাঞ্চল্যকর মামলার নজির আছে, যেগুলি কাল্পনিক গোয়েন্দা কাহিনীর থেকেও চিত্তাকর্ষক। যেমন ব্রিটেনের পোর্টল্যান্ড গুপ্তচর মামলা। পিটার ও হেলেন ক্রোগার নামে এক দম্পতি পুরনো বইয়ের ডিলার সেজে দিনের পর দিন রাজকীয় নৌবাহিনীর গুপ্ত খবর রুশদের পাচার করত। অভিনব ছিল সেই কাজের পদ্ধতি। কখনো তারা খবর পাঠাতো উচ্চ ক্ষমতাসম্পন্ন রেডিও ট্রান্সমিটার মারফত, কখনো গুপ্ত ফিল্ম সিগারেট লাইটারের মধ্যে পুড়ে, আবার কখনো বা খবরাখবর খুদে খুদে হরফে লিখে নকল বোতামের টর্চে ঠেসে পাচার করত। এইরকম আরেকটি চমকপ্রদ মামলা থেকে আমরা জানতে পারি লাল পরচুলা পরা জোকারের সাজে সজ্জিত লুটেরা দলটির কাহিনী। এরা 90 সেকেন্ডের মধ্যে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লুট করার ক্ষমতা রাখত। শহরের সম্ভ্রান্ত নাগরিক হ্যারি ফিকার্সের কাণ্ডকারখানাও কম রোমাঞ্চকর নয়। চুরির জগতে তাকে একচ্ছত্র সম্রাট বলা যায়। দীর্ঘ সময় ধরে ইনি তার অপরাধের কোনো রকম সূত্র না রেখে অত্যন্ত দক্ষতার সঙ্গে চৌর্যবৃত্তি চালিয়ে গিয়েছিলেন। তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বেল্ট পার্কওয়ে মামলা রহস্য বোধহয় এইসবের চেয়েও কয়েক ধাপ এগিয়ে। কাহিনীর পটভূমি নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন অঞ্চল। সময় 1967। 8ই জুলাইয়ের সকাল। ঝিরঝিরে একটা ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল। এখন ঠিক সকাল 8:30। নৌকায় চড়ে সিপসেট উপসাগরের দিকে ভেসে যেতে যেতে মাঝবয়সী লোকটা তার হাতের .22 বোরের 303 এনলিড রাইফেলটা তুলে নিশানা করে। 1.5 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে ব্রুকলিন শহরের বেল্ট পার্কওয়ের রাস্তা, আর রাস্তার ওপর দিয়ে তীর বেগে ছুটে চলা গাড়ির সারি। ফোর্ট সাউথ ট্রিপে চোখ রেখে লোকটা একেবারে ট্রিগারে চাপ দেয়। ফটাস। নিজের অব্যর্থ নিশানায় খুশি হলো লোকটা। পর মুহূর্তেই আরেকবার ট্রিগারে টান দেয় সে। লেফটেন্যান্ট ভিটো ডি সিয়েরার কথা। অ্যাক্সিলেটর দাবিয়ে জিপের গতি বাড়িয়ে আর চোখে হাতঘড়ির দিকে তাকালাম। ঠিক 8:30। আর 10 মিনিটের মধ্যে আমরা পুলিশ স্টেশনে পৌঁছানোর কথা। সামনে একটা উজ্জ্বল হলুদ রঙের ক্যামেরা গাড়ি দেখা যাচ্ছে। চালকের আসনে অল্প বয়সী একটি স্বর্ণকেশী মেয়ে। কিন্তু হঠাৎ রাস্তা ছেড়ে ক্রমাগত মেয়েটি ডান দিকে হেলে চালাচ্ছে কেন? সর্বনাশ! রাস্তার পাশে ঝোপে ধাক্কা খেয়ে গাড়িটি এলোমেলো ছুটে চলে। নিশ্চয়ই গাড়ির নিয়ন্ত্রক বিগড়ে গেছে। আচমকা একরাশ ধোঁয়া ছেড়ে গাড়ির ইঞ্জিন থেমে যেতেই বুঝলাম ব্যাপার গুরুতর। পুলিশে কাজ করি বলেই হয়তো আমার স্নায়ুগুলো দ্রুত কাজ করছিল। তৎক্ষণাৎ আমার জিপ থামিয়ে অকুস্থলে ছুটে এসে দেখি মেয়েটির আসনের ওপর এলিয়ে পড়েছে। মাথাটা ঝুঁকে আছে সামনের দিকে। ওর মাথাটা তুলে ধরলাম। দু চোখের পাতা খোলা থাকলেও তার দুটো ঠিক যেন ঠিকরে বেরোচ্ছে কপালের দিকে। এই অবস্থায় ওর কথা বলার ক্ষমতা থাকতে পারে না। ওর লাইসেন্স বই খুলে দেখলাম মেয়েটির নাম ন্যান্সি ইউরেন, বয়স 17। কাগজপত্রে কোনো রকম অসুখের উল্লেখ নেই, দেহেও কোনো রকম ক্ষতচিহ্ন নেই। তাহলে এমন অবস্থায় একটিই কাজ করা যায়। চটজলদি টেলিফোন বুথ থেকে কাছাকাছি কোনো আইল্যান্ডের হাসপাতালে একটা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলাম। লেফটেন্যান্ট জ্যাকবের কথা। আমি লেফটেন্যান্ট বার্নি জ্যাকবস, স্থানীয় 61 নম্বর ডিটেকটিভ বাহিনীর প্রধান। লেফটেন্যান্ট ভিটো সিয়ারে যথাসময় ন্যান্সি ইউরেনকে হাসপাতালে পাঠিয়েছিলেন।
টানা 2.5 ঘন্টা ধরে ডাক্তাররা ন্যান্সিকে বাঁচিয়ে তোলার প্রচণ্ড চেষ্টা করেছিলেন। ডাক্তারদের সব চেষ্টা বিফল করে 11:15 নাগাদ ন্যান্সির হৃৎপিণ্ড স্পন্দন চিরতরে স্তব্ধ হয়ে গেল। তারপরেই ডাক্তাররা ওর মাথার বাঁ দিকে চুলের মধ্যে একটা ছোট্ট বুলেটের গর্ত দেখতে পেলেন। ঘন চুল আর ক্ষতচিহ্নে ছিটেফোঁটা রক্তের দাগ না থাকায় ক্ষতটা কারোরই চোখে পড়েনি। আমাদের দপ্তরে সত্যিকারের হইচই তখন থেকেই শুরু হলো। এ তো পরিষ্কার খুনের ঘটনা। আমাদের তদন্ত শুরু হয়ে গেছে। আমি আপাতত অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি দক্ষিণ ব্রুকলিনের প্রধান ডিটেকটিভ অ্যালবার্ট সিডম্যানের জন্য। দুপুরের রোদ ক্রমশ তীব্র হচ্ছে। জীবন্ত কিংবদন্তি মিস্টার সিডম্যানের দূরবীন চোখ তুচ্ছাতি তুচ্ছ সূত্র খুঁজে বের করতে পারে, আর তা থেকে এর আগে বহু রহস্যময় জটিল মামলার সমাধান করেছেন উনি। ভাবছিলাম এবারও ওর আর একটা চমকপ্রদ রহস্য সমাধান দেখতে পাবো। এমন সময় মিস্টার সিডম্যানের কালো রঙের ফোর্ড গাড়িটা আমার সামনে এসে থামল। গাড়ির পিছনের সিট থেকে নামলেন 48 বৎসর বয়স্ক অ্যালবার্ট। ওর কাঁধ চওড়া, চুলের রং রূপালি, দৃঢ়বদ্ধ ঠোঁট, দারুণ একরোখা ভাব। সসম্ভ্রমে পুলিশকর্মীরা রাস্তা ছেড়ে দিল ওকে। অ্যালবার্ট ঠোঁট থেকে চুরুট সরিয়ে বললেন, নিহত মেয়েটির সম্বন্ধে কি জানতে পারলে বানি? এর মধ্যে যা কিছু তথ্য সংগ্রহ করা গিয়েছে সব কিছুই বললাম ওকে। ন্যান্সি ইউরেন তার বাবার কনস্ট্রাকশন ফার্মে কাজ করত। ব্রুকলিনে সেই ফার্মেই যাচ্ছিলেন মেয়েটি। প্লাম বিচ অতিক্রম করার সময় লেফটেন্যান্ট ডি সায়রো যা ঘুরতে দেখেছিল তাও বিবৃত করতে ভুল করলাম না। তারপর স্বগক্তির মতোই বলে বসলাম, মেয়েটিকে কে গুলি করতে পারে? অ্যালবার্ট স্পষ্টতই বিরক্ত হলেন। কেউ না। গাড়ি যখন 70 কিলোমিটার বেগে চলছে সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ রাইফেল শুটারের পক্ষেও মাথার ঠিক ওই জায়গাটায় লক্ষ্য করে গুলি চালানো সম্ভব নয়। ওইভাবে মারতে হলে তাকে সমান স্পিডে পাশ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। তা করলে ভিটোর নজরে পড়তো সেটা। একেবারে খাঁটি কথা। আমার ভুল বুঝতে পেরে চুপ করে গেলাম। একজন অভিজ্ঞ গোয়েন্দা অফিসার হিসেবে এদিকটা আমার ভেবে দেখা উচিত ছিল। সিটম্যানের গাঢ় সবুজ চোখ আমার দিকে ফিরল। কেউ কি গাড়ির জানলাগুলো বন্ধ করে দিয়েছে? না স্যার, আমি উত্তর দিলাম। যেরকম ছিল সেই রকম আছে, শুধু পেছনের বাঁ দিকের জানলাটা খোলা। ভ্রু কুঁচকে ফের গাড়িটার দিকে তাকালেন অ্যালবার্ট। সব জানলার কাজগুলো যখন অক্ষত রয়েছে তখন ওই জানলাটার বুলেট ঠোকার একমাত্র পথ। তাহলে পার্কওয়ার একধার থেকে গাড়িটার পেছন দিক থেকেই এসেছে গুলিটা, অথবা রাস্তা থেকে প্রায় 200 মিটার দূরে সাধারণ স্নানাগার থেকেও গুলি করে হয়ে থাকতে পারে। আর একটা সম্ভাবনার কথা ছেড়ে দিলে চলবে না, উপসাগরের কোনো নৌকা থেকেও গুলিটা আসা সম্ভব। চুরুটে টান দিলেন অ্যালবার্ট। বুলেটটা খুঁজে পেতে হবে। এত ছোট জিনিস এই বিশাল জায়গা থেকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব জানি, কিন্তু সেটা পাওয়া গেলে ঠিক কোন দিকে থেকে গুলি করা হয়েছে তা বোঝা যাবে। একটু থামলেন অ্যালবার্ট। উপসাগরের তীরভূমি আর বালিয়ারির মধ্যে বুলেটটা খুঁজে বের করতে এমার্জেন্সি সার্ভিস ইউনিটকে ডাকো। সারাটা দিন ধরে প্লাম বিচের সর্বোচ্চ চিরুনি তল্লাশি চলল, কিন্তু কোনো বুলেটই পাওয়া গেল না। বাস্তবিকই আমার মনে হচ্ছিল আমরা একটা অসম্ভব জিনিস পাওয়ার চেষ্টা করছি। এরপর শনি ও রবি এই 2 দিনও পুলিশ বৃথা পরিশ্রম করল। সরকারি কর্মী হিসাবে আমাদের চেষ্টা করতেই হবে, ফল যাই হোক। সোমবার সিডম্যানের নির্দেশ মতো সেনা বিভাগের অস্ত্র বিশেষজ্ঞরা মেটাল ডিটেক্টর দিয়ে অনুসন্ধান চালালো, কিন্তু চতুর্থ দিনেও এতগুলি মানুষ নিদারুণ পরিশ্রমের একমাত্র প্রাপ্য ব্যর্থতা। পাশে দাঁড়ানো অ্যালবার্টের মুখ দিয়ে আর চোখে তাকিয়ে বুঝলাম তার মতো প্রতিভাবান গোয়েন্দাও এই মামলার বিভ্রান্তি বোধ করছেন। মঙ্গলবার সকালে ন্যান্সি ইউরেনের শেষকৃত্য সম্পন্ন হলো। অপরাধী প্রায় তার কাজের ফলাফল দেখতে আসে। অপরাধ বিজ্ঞানে উল্লেখিত অপরাধীদের এই মানসিকতা বহুবার প্রমাণিত হয়েছে। তাই সিডম্যান আমার নেতৃত্বে 3 জন গোয়েন্দাকে সেই অনুষ্ঠানে হাজির থাকতে নির্দেশ দিয়েছিলেন। একজন নার্ভাস প্রকৃতির যুবক প্রার্থনা শেষ হতেই চলে গেল। সঙ্গে সঙ্গে আমি গোয়েন্দাদের সতর্ক করলাম। আধ ঘন্টা বাদে ওরা 3 জন ঘুরে এসে আমাকে বলল, ছেলেটা ন্যান্সির স্কুলের বন্ধু, একটা বেসরকারি অফিসে কাজ করে। দেরি হয়ে যাবার দরুন তাড়াতাড়ি চলে গিয়েছে। মঙ্গলবার অফিসে বিশেষ সরকারি গোয়েন্দা সংস্থা FBI রিপোর্ট পাঠালো বুলেটটা 303 বোরের এনফিল্ড রাইফেল থেকে ছোড়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই মডেলের লক্ষ লক্ষ রাইফেল ব্রিটেন তৈরি করা হয়েছিল। তারই কয়েক লক্ষ এখন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে।
5 দিন ধরে আমাদের মতো বেশ কয়েকজন ডিটেকটিভ মারফত সিডম্যান সমানে অনুসন্ধান চালালেন। সম্প্রতি 303 বোরের এনফিল্ড রাইফেল বিক্রি করেছে এমন কোনো দোকানদারের সন্ধান পাওয়া গেল না। ওই অঞ্চলের সর্বত্র অনুসন্ধান চালিয়েও জানা গেল না বুলেটটা কোথা থেকে এসছে। বস্তুতপক্ষে আমাদের তদন্ত একই জায়গায় থেমে রইল। সরকারের কত টাকা এই একটিমাত্র মামলার পেছনে খরচ হচ্ছে সে সম্পর্কে দেখলাম সিডম্যান বেশ চিন্তিত। মঙ্গলবার দিন রাতে আমাদের ডেকে সিডম্যান বললেন, কাল সকাল থেকে আমরা কাজ শুরু করব। ব্রুকলিনের প্রতিটি বাড়ি খুঁজে দেখব কার কাছে ওই এনফিল্ড রাইফেল আছে। যেচে কেউ কিছু বলবে না, কিন্তু যখন কোনো ডিটেকটিভ গিয়ে বলবে আমরা সন্ধান পেয়েছি, তখন জট খুলতে সময় লাগবে না। আমরা পরস্পরের মুখের দিকে তাকালাম। ব্রুকলিনে 30 লক্ষ লোকের বাস। শহরের একটা অংশ অনুসন্ধানেই কত সময় যাবে, সমস্ত শহরটা খুঁজতে গেলে তো কথাই নেই। আর সিডম্যান বলছেন কিনা 30 লক্ষ লোকের বাড়িতে অনুসন্ধান চালাতে। সারা জীবনেও তো এই কাজ শেষ করা যাবে না। আমি বলতে বাধ্য হলাম, এ যে অসম্ভব স্যার, কোথা থেকে শুরু করব আমরা? অফিসে ব্রুকলিন শহরের বিরাট একটা মানচিত্র টাঙানো ছিল। সিডম্যানের ডান হাতের তর্জনী মানচিত্রের নিচের দিকে একটা অংশ নির্দেশ করলো। ঠিক এই জায়গা থেকে শুরু করো। আমি জায়গাটা দাগ দিলাম। বেল্ট পার্কওয়ের উত্তর দিকের রাস্তা ন্যাপ স্ট্রিট। মৃতা ন্যান্সির গাড়িটা যেখান থেকে এলোমেলো চলা শুরু করেছিল সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে। এদিক থেকে বুলেট আসা তো একরকম অসম্ভব। অ্যালবার্টের আঙুল ও জায়গায় এসে থামলো কেন? বুধবার সকালে আরেকজন ডিটেকটিভকে নিয়ে আমি ন্যাপ স্ট্রিটে হানা দিলাম। 2টো দোকানে খোঁজখবর চালিয়ে পৌঁছালাম একটা পেট্রোল স্টেশনে। অফিস ঘরে মালিকের সঙ্গে দেখা হলো। মালিক মাঝবয়সী পুরুষ, নাম থিয়েডোর ডেলেসি। আপনার কি রাইফেল আছে? আমি প্রশ্ন করি। হ্যাঁ, আছে একটা। আমার নৌকার দেরাজে। হিসেবের খাতা দেখায় ব্যস্ত ডেলেসি জবাব দিলেন। কি রাইফেল? এনফিল্ড। ডেলেসির চোখ তখনও হিসেবের খাতার ওপর। ব্রিটেনে তৈরি রাইফেল। আমরা কয়েকটা মুহূর্ত চুপ করে থাকলাম। আমাদের নীরবতার কারণটা বুঝতে পারলেন ডেলেসি। দেখলাম বিবর্ণ মুখে তাকালেন আমাদের দিকে। নিজেই বললেন, ওই মেয়েটি একটি .22 বোরের রাইফেলের গুলিতে মারা গেছে, তাই না? কাগজে তাই পড়েছিলাম। পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো ডেলেসিকে। প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো ওকে। তিনি যা বললেন তার সারমর্ম এই। ডেলেসি অবকাশ পেলেই নিজের নৌকায় চড়ে উপসাগরের তীরবর্তী অঞ্চলে মাছ ধরতে বেরিয়ে পড়েন। ওখানে যেমন মাছ আছে তেমনি আছে হাঙর। হাঙরের ভয় মাছেরা টোপ ধরতে চায় না, সেই জন্য মাঝে মাঝে এই মাছ ধরার সময় গুলি করে হাঙর মারারও দরকার হয়। 8ই জুলাই শুক্রবার পরিষ্কার আকাশ দেখে ডেলেসি নৌকায় চেপে মাছ শিকারে বেরিয়ে পড়েন। খাঁড়ি থেকে খোলা সাগরের দিকে এগোতে এগোতে তার চোখে পড়ল ভেসে যাওয়া একটা খালি বিয়ারের কৌটো। তখন সকাল 8:30। ডেলেসি তার হাতের .22 বোরের 303 রাইফেল তুলে নিশানা করেন। 1.5 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে ব্রুকলিন শহরের বেল্ট পার্কওয়ারের রাস্তা দিয়ে তীরবেগে ছুটে চলেছে গাড়ির সারি। ডেলেসি একবার ট্রিগারে চাপ দিলেন, শব্দ করে ছুটে গেল বুলেট। নিজের অব্যর্থ নিশানায় খুশি হলেন তিনি। পর মুহূর্তেই আরেকবার ট্রিগারে টান দিলেন তিনি। এবার ডেলেসি লক্ষ্যভ্রষ্ট হলেন। ঢেউয়ের ঝাপটায় বুলেটটা জলের প্রায় 1 মিটার ওপরে লাফিয়ে উঠে তীরবেগে প্লাম বিচের বালিয়ারি ঝোপ অতিক্রম করে বেল্ট পার্কওয়ের পূর্ব দিকের রাস্তা বরাবর ঢুকে গেল। ঠিক ওই মুহূর্তে ওই স্থানে পৌঁছেছিলেন ন্যান্সি ইউরেনের ক্যামেরো গাড়ি। এক আকস্মিক ও দুর্ভাগ্যজনক সমাপতন। বুলেটের গতি তখন খুবই কমে গেছে। পিছনের কাঁচ বন্ধ থাকলে কোনো ক্ষতিই হতো না, কিন্তু এমনই নিয়তির বিধান যে ওটাই খোলা ছিল সেই সময়। বুলেট তাই স্বচ্ছন্দে গাড়ির ভেতরে ঢুকে চালকের মাথায় আঘাত করল। 1967 সালের 18ই জুলাই ব্রুকলিনের ফৌজদারি আদালতে থিওডোর ডেলেসির বিচার হলো। অনিচ্ছাকৃত অপরাধের জন্য তিনি খুনের মামলা থেকে রেহাই পেলেও শহরের প্রান্ত সীমায় বেআইনি রাইফেল চালানোর অভিযোগে ডেলেসিকে $100 জরিমানা দিতে হলো। এই মামলায় অত্যাশ্চর্য 3টি যোগাযোগের কথা বলাবলি করে সবাই। যেমন জল, বালি আর ঝোপ অতিক্রম করে 1.5 কিলোমিটার দূরে কীভাবে বুলেটটা অব্যর্থ আঘাত হানল ন্যান্সি ইউরেনের মাথায়। শহরের লক্ষ লক্ষ লোকের মধ্যে হত্যাকারী আর নিহত মেয়েটির পরিবারের মধ্যে পরিচয় ছিল ঘনিষ্ঠ।
আর সবচেয়ে যা বিস্ময়কর তা হলো ওই রকম একটা বিরাট অঞ্চলের মধ্যে কোন জায়গায় রাইফেলের মালিককে পাওয়া যাবে সেটা অ্যালবার্ট সিডম্যান কীভাবে নির্ণয় করলেন। 1972 সালে অবসর নিয়েছিলেন জীবন্ত কিংবদন্তি অ্যালবার্ট সিডম্যান। অবসর গ্রহণের আগে উনি নিউ ইয়র্ক সিটি পুলিশের ডিপার্টমেন্টের প্রধান পদে উন্নীত হয়েছিলেন। আমি অর্থাৎ যার জবানবন্দিতে এই রহস্যময় সত্য ঘটনাটি শুনলেন সেই বার্নি জ্যাকবস অবসর নিয়েছি বছর 2 আগে। স্মৃতিচারণ করতে বসলেই আমার মনে পড়ে বেল্ট পার্কওয়ের মামলার কথা। আমার প্রাক্তন সহকর্মীদের সঙ্গে কখনো দেখা হলে এই মামলার প্রসঙ্গ ওঠে। ওদের কাছেই শুনতে পাই এখন পুলিশ দপ্তরে যেসব নতুন কর্মীরা এসেছেন তাদের মধ্যেও এই বেল্ট পার্কওয়ের মামলা নিয়ে হরদম আলোচনা চলে। সর্বশেষে জানিয়ে রাখি, এটি একটি সত্য ঘটনাভিত্তিক বিদেশি কাহিনী। সুতরাং রহস্যময়ের এই সত্য ঘটনাটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। তোমরাও কি ভাবছো যে সিডম্যান কী করে বুঝতে পারলো এই 30 লাখ লোকের মধ্যে ঠিক কোন দিকে গেলে পরেই ওই একজনকে খুঁজে পাওয়া যাবে? যেহেতু এটা সত্য কাহিনী এবং আসল গোয়েন্দারা কখনো কিন্তু নিজের গল্প ফাঁস করেন না, তাই জন্য লেখক কিন্তু এর উপরেই অতিরঞ্জিত কোনো কিছুই চাপিয়ে দেননি। পুরোটাই ছেড়ে দিয়েছেন আসল সত্য ঘটনার ওপর। এই কথা হয়তো একমাত্র জানে খুনি এবং সিডম্যান। এই সুন্দর সত্য ঘটনার সাথেই তাহলে আজকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি বন্ধুরা। দেখা হবে, কথা হবে আগামী একটি সুন্দর গল্পের সাথে। আজ তাহলে এখানেই বলছি টাটা।